He does go for leather stumps. And it is a superb way to end the test match and to give Bangladesh their first test match win. 15 বছর পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের টাইগারদের টেস্ট জয়ের উৎসব, সিরিজ শেষ 1-1 সমতায়। যুব এশিয়া কাপে হেরেও সেমিফাইনালে উঠল ইয়াং টাইগাররা। নাটকীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 7 রানে জিতল শ্রীলঙ্কা। গ্রুপ রানার্স আপ নাভিদ নেওয়াজ বাহিনী। মাস্কটে বাংলাদেশের ইতিহাস। এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে 7-2 গোলে উড়িয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের টিকিট পেল লাল সবুজ। উচ্ছ্বসিত টিম ম্যানেজমেন্ট। জাঁকজমকপূর্ণ আয়োজনে মুক্তি পেল বিপিএল এর থিম সং। কণ্ঠ দিয়েছেন 3 তরুণ শিল্পী। প্রাধান্য পেয়েছে তারুণ্যের নতুন বাংলাদেশ। এবং মাঠ বিতর্কের মাঝেই শুরু হলো ফেডারেশন কাপ। প্রথম ম্যাচে কুমিল্লায় ব্রাদার্সকে 1-0 গোলে হারালো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ময়মনসিংহে ড্র পুলিশ ফর্টিস ম্যাচ। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 101 রান জিতে 1-1 সমতায় সিরিজ শেষ করেছে টাইগাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 268 রানে অল আউট হয় বাংলাদেশ। 91 করে আউট হন জাকের আলী। 287 রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে 185 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। 5 উইকেটে ম্যাচ সেরা তাইজুল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 8-এ টাইগাররা, ওয়েস্ট ইন্ডিজ 9-এ। He does go for leather stumps. And it is a superb way to end the test match. 15 বছর পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সাদা পোশাকে টাইগারদের উৎসব। প্রথম টেস্টে হার, দ্বিতীয়টিতে বৃষ্টিতে প্রথম দিনের 2 সেশন ভেসে যাওয়া, কিংবা প্রথম ইনিংসে 164 রানে বাংলাদেশের অল আউট হওয়া যারা দেখেছেন তারা হয়তো জ্যামাইকাতে টাইগারদের নিয়ে দ্বিধায় ছিলেন, তুলেছেন টেস্ট পারফরমেন্সের প্রশ্ন, যার উত্তর দিতে 5 দিনের টেস্টের 4 দিন সময় নিয়েছেন জাকের আলী, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামরা। Another straight ball, another 5 উইকেটে 193 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। শুরুটা শঙ্কার ছিল, যাকে নিয়ে প্রত্যাশা বেশি ছিল সেই মুমিনুল হক টানা 2 ইনিংসে শূন্যতে ফিরেছেন। বাংলাদেশের হয়ে টেস্টে তার চেয়ে বেশি 18 বার শূন্যতে আউট হননি আর কোনো বাংলাদেশি। 2-1-1 for 7. বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা জাকের আলীর লড়াই আর আক্ষেপে মোড়া। অন্য প্রান্তে সবাইকে ফিরতে দেখেছেন, কিন্তু এক প্রান্ত আগলে রেখেছেন। টানা 3 টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন জাকের। হতে পারত প্রথম টেস্ট সেঞ্চুরিও, কিন্তু 9 রানের আক্ষেপে দলের শেষ ব্যাটার হিসেবে ফিরতে হয়েছে ড্রেসিং রুমে। আলজাহির জোসেফের তৃতীয় শিকার তিনি। ইনিংসে কেমার রোচে নিয়েছেন 3 উইকেট। Completes the catch and that's the end of 287 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 50 ওভার স্থায়ী স্বাগতিকদের ইনিংস। 23 রানে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ইনিংস জুড়ে তাইজুলের বোলিংই হাইলাইটস। 5 শিকারে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের স্পিনার। Very easily done. বাকি 5 উইকেট নিয়েছেন 3 পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। 185 রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ 55 করেছেন কাভেম হজ। A change of ball works. And he'll enjoy 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষ 1-1 সমতায়। সিরিজ সেরার পুরস্কারটাও ভাগাভাগি হয়েছে। তাসকিন আহমেদ আর জেডেন সিলস দুজনই সেরা। Bangladesh captain Mahdi Hassan Miraz. বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে রোববার থেকে ওয়ানডে সিরিজ। দলগত নৈপুণ্যে দ্বিতীয় টেস্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জিতে সতীর্থদের কৃতজ্ঞতা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুল, তাসকিনও খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে। আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল, তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক ভালো ফিল করতেছি। আলহামদুলিল্লাহ, আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিমে অনেক স্ট্রাগল করে এবং আল্লাহর রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম। প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে। আমি যেভাবে সাজেস্ট করেছি সবাই মেনে নিয়েছে, সো এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে। খবর, শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় ম্যাচ হেরে গ্রুপ রানার্স আপ হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কানদের বিপক্ষে হারল 7 রানের ব্যবধানে। শুরুতে ব্যাট করে 228 রান করে শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেন ডিমাত দিনসারা। জবাব দিতে নেমে কালাম সিদ্দিকের 95 রানের পরও 221 রানে থেমে যায় লাল সবুজের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা ছিল গ্রুপ সেরা খুঁজে নেয়ার। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে কয়েন ভাগ্য হাসেনি বাংলাদেশের পক্ষে। টস জিতে ব্যাটিংয়ে লঙ্কানরা।
তবে বাংলাদেশের বোলারদের শুরুটা হয় দুর্দান্ত। 15 রানের মধ্যেই টপ অর্ডারের 2 ব্যাটারকে তুলে নিয়ে লঙ্কা শিবিরে আঘাত হানেন ইমন এবং ফাহাদ। কিন্তু এই আঘাতে দমে যায়নি লঙ্কানরা, উল্টো পাল্টা আক্রমণ করেন পুলিন্দু পেরেরা এবং ভিমাদ দিনসারা। যদিও অতি আক্রমণ করতে গিয়ে কাটা পড়েন পুলিন্দু। দলীয় 36 রানে ফাহাদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। অন্য পাশে অবিচল ছিলেন ভিমাদ, একাই টেনে চলেন দলকে। অন্য পাশে সঙ্গীর অভাব ভুগিয়েছে তাকে পুরো ম্যাচ, কিন্তু একবারের জন্য বিচলিত হননি এই ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। ভিমাদ ছাড়া বাকিদের মধ্যে সর্বোচ্চ রান থেমিকার, মাত্র 22। সতীর্থদের এই ভরাডুবিতেও উজ্জ্বল ছিলেন ভিমাদ দিনসারা। 132 বল খেলে তিনি করেন 106 রান। কোনো ছক্কা না মারলেও হাঁকান 10টা বাউন্ডারি। তার এই শতকের উপর ভর করেই 228 রানের পুঁজি পায় লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে 4 উইকেট নেন ফাহাদ, আর 3 উইকেট পেয়েছেন রিজান। জবাব দিতে নেমে কাঙ্ক্ষিত শুরু পায় জুনিয়র টাইগাররা। ওপেনিং জুটিতেই 50 রানের জুটি গড়েন জাওয়াদ আবরার এবং কালাম সিদ্দিকী। তবে 22 বলে 24 রান করে জাওয়াদ ফিরে যেতেই মরক লাগে বাংলাদেশের ব্যাটিং লাইনে। একপাশে কালাম চেষ্টা করে গেলেও অন্য পাশ থেকে কোনো সাহায্যই পাননি তিনি। 8 রানে বিদায় নেন আফগানিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক আজিজুল হাকিম। পরে শিহাব জেমসও ফেরেন ব্যক্তিগত 6 রানে। পরে দেবাশিসকে নিয়ে আবারও দলকে জয়ের পথে আনেন কালাম। দুজনের জুটিতে আসে 74 রান, কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র 5 রান দূরে থাকতেই আউট হয়ে যান কালাম সিদ্দিকী। বড় ধাক্কা খায় নাভিদ নেওয়াজ শিষ্যরা, যা থেকে আর বের হওয়া হয়নি তাদের। মাঝে ফরিদ হাসান কিছুক্ষণ আশা দেখালেও টেলেন্ডারদের ব্যর্থতায় জয়ের কাছে গিয়েও ফিরতে হয় বাংলাদেশকে। 229 রানের টার্গেটে 221 রানে থামে লাল সবুজ। তবে হারলেও সেমির টিকিট নিশ্চিত হয়ে গেছে নেওয়াজ বাহিনীর। মাস্কাটের পর থিম সং আর গ্রাফিতি, বিপিএলকে সামনে রেখে একের পর এক চমক দিয়ে চলেছে বিসিবি। আবার এলো বিপিএল শিরোনামে বানানো থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুজা, রাফা আর হান্নান। হোম অফ ক্রিকেটের মিডিয়া প্লাজায় খোলা আকাশের নিচে করা ভিন্নধর্মী এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঠের বাইরের মতো মাঠের ক্রিকেটেও চমক দিতে চায় বিসিবি। মাস্কাটের পর থিম সং, বিপিএল এর নতুন আসরকে সামনে রেখে সব প্রথমের চমক নতুন বোর্ডের। যুক্তরাষ্ট্র প্রবাসী মুজা, সঙ্গীত শিল্পী রাফা আর র্যাপার হান্নান সরকারের কণ্ঠে আবার এলো বিপিএল, যেখানে প্রাধান্য দেয়া হয়েছে নতুন বাংলাদেশ আর তারুণ্যের উচ্ছ্বাসকে। বিপিএলকে সামনে রেখে চলমান সংস্কার কাজের মাঝেই মিডিয়া প্লাজায় করা হয় এমন আয়োজন। বিশাল মঞ্চের পেছনে এলইডি স্ক্রিন আর আলোর খেলায় পুরোটা সময় মাতিয়ে রাখা হয় অতিথিদের। গোটা আয়োজন জুড়েই ছিল ভিন্নতা। কখনো কাজী নজরুলের বিদ্রোহী কবিতা, কখনো বা স্মৃতিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সায়েদ মুগ্ধরা। বিপিএলে ভিন্নতা আনতে সরকারের পক্ষ থেকেও রাখা হচ্ছে সর্বোচ্চ ভূমিকা। দেখভাল করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন আসরের থিম সং লেখায় ভূমিকা রেখেছেন প্রধান উপদেষ্টা নিজেই। স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন, এবং ইভেন থিম সংয়েও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন, এবং বিসিবি সেটাকে অনেক সিরিয়াসলি নিয়ে খুব সুন্দরভাবে সেটার বাস্তবায়নটা করেছে। সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। তবে এসব পরিবর্তনের ছোঁয়া কেবল মাঠের বাইরে আবদ্ধ না রেখে 22 গজেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রত্যাশা বিসিবির। ঘরোয়ার সবচেয়ে বড় ক্রিকেট উৎসব দিয়ে এবার দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধির লক্ষ্য। যেসব কর্মকাণ্ড চলছে, আমি নিশ্চিত যে বিপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজি আছে তারাও সেগুলো দেখছে, তারাও উপলব্ধি করবে যে এই বিপিএলে আমরা আগের সব বিপিএলকে ছাপিয়ে যেতে চাই, শুধু বাইরের কর্মকাণ্ডেই না, ভেতরে খেলাতেও। মাঠের বাইরের এত সব চমকের পর অপেক্ষা মাঠের লড়াই শুরুর। প্রতিবারের ম্যারম্যানে বিপিএলকে পেছনে ফেলে 22 গজে কতটুকু পরিবর্তন আসে, সেটাই হবে নতুন বোর্ডের সিলেটের প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনের 26তম আসর। এবারের টুর্নামেন্টে আলো কেড়েছেন উদীয়মান পেসাররা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও তাদেরই আধিপত্য। টাইগার ক্রিকেটের পাইপলাইন পোক্ত করতে শীঘ্রই সিমারদের নিয়ে আলাদা ক্যাম্পের দাবি পেস বোলিং কোচ মাহবুব আলী জ্যাকির।
এক রাউন্ড আগেই শিরোপা নিষ্পত্তি, কত সব আলোচনা সমালোচনা, তবুও জাতীয় ক্রিকেট লিগ NCL এর লঙ্গার ভার্সনের আবেদন কমেনি এতটুকুও। নানা কারণে ব্যতিক্রম এবারের NCL হওয়া 27 ম্যাচে 846 উইকেটের প্রায় 65% নিয়েছেন পেসাররা। জাতীয় দলের কমিটমেন্টের কারণে তাসকিন নাহিদরা ব্যস্ত থাকায় পাওয়া সেই সুযোগের পুরোটাই লুফে নিয়েছেন উদীয়মানরা। টুর্নামেন্ট শেষে আলোচনায় তাই এনামুল, রুয়েল মিয়ারা। বেসিক্যালি সবাই তো 6-5 ফরম্যাটেই খেলতে চাইতেছে বিকজ অফ কিছু শুধু একটা ভেন্যু ছাড়া সব ভেন্যুতে খুব অ্যাটাকিং ইয়ার উপরে আছে, উইকেটের উপরে আছে। বেসিক্যালি ওই সব উইকেটে যেহেতু 6 মিলিমিটার গ্রাস আছে, তারপর উইকেট ভালোভাবে মেনটেন হইতেছে এবং উইকেটও অনেকগুলা ফেস বাই ফেস, গেম বাই গেম উইকেট চেঞ্জ হইতেছে, গ্রাস চেঞ্জ হইতেছে। সো আর বোলিং অ্যান্ড বলের তো একটা ব্যাপারই আছে। সো ফাস্ট বোলারদের একটা মনে হয় যে একটা ভালো ট্রেন্ড চলতেছে এই NCL-এ দেখলাম। গেল কয়েক বছর ধরে ঘরোয়া উইকেটে ভিন্নতা এনেছে বিসিবি। ফলাফল ঘরোয়া ক্রিকেটে পাওয়া আত্মবিশ্বাস পেসাররা ধরে রাখছেন জাতীয় দলে। সাম্প্রতিক সময় টাইগারদের পেস বিপ্লবের যা বড় কারণ। গ্রাসের একটা ব্যাপার, উইকেটের একটা ব্যাপার আছে। এই উইকেট আমরা কি ইন্টারন্যাশনাল মেনটেন করি, 6 মিলিমিটার গ্রাস, যেটা যারা ওরা কখনোই শুনে নাই। ডিউক বলের ক্যারেক্টারকে ওরা জানিই না। যখন দেখছে সুইং বাড়তেছে, সো সার্ভাইভিং ব্যাপারগুলা তাদের আসতেছে। তাই তো নতুন করে পরিকল্পনা সাজানোর এখনই সময়। দ্রুতই বন্ধ হয়ে যাওয়া পেসারদের নিয়ে ক্যাম্প চালু করার মিলল তাগিদ। আমার কাছে মনে হয় ফাস্ট বোলিং ক্যাম্পটার সাথে ফাস্ট বোলিংয়ের একটা রিহ্যাব সেন্টার টাইপ, রাইট? আপনি যদি হাব তৈরি করতে পারেন যে ইয়ার দ্য ক্যালেন্ডার, সাপোজ ন্যাশনাল প্লেয়ার, HP প্লেয়ার, A টিমের প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, ইয়াং যারা আসতেছে, তারা যদি সব একসাথে সমন্বয়ভাবে কাজ করে। এত ফাস্ট বোলার এখন আসছে, আমাদের কাছে মনে হয় ফাস্ট বোলিং ক্যাম্পটা বোধহয় আবার চালু করা উচিত আমাদের। এটার দিকে ভালোভাবে বিসিবির নজর দেওয়া উচিত। তাইলে ইয়াং আরও ফাস্ট বোলার আসবে। শুধু ক্যাম্পটা চালু করলে হবে না, মনিটরিং সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। বছরে যদি 4 বার ক্যাম্পটা হয়, ইজ ভেরি ফ্রুটফুল না? আপনার 4 মাসের একটা ক্যাম্প, প্রতি 3 মাস 4 মাস পর একটা ক্যাম্প যদি করেন, অ্যাকচুয়ালি নট 1 মাসে বলি না আমি, 15 days ইজ এনাফ বিকজ অফ ওই কাজটা হবে স্কিল বেস। 11 ডিসেম্বর থেকে শুরু NCL এর T20 ফরম্যাট, যেখানে যোগ হবেন জাতীয় দলের বড় সব নাম। তাই তো সেখানেই উদীয়মান এই পেসারদের হবে আসল পরীক্ষা মনে করেন বিসিবি। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব আল হাসান। গেল সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় পরীক্ষা করাতে বলেছিল ECB। সোমবার বার্মিংহ্যামে লাফবারো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন বাংলাদেশ অলরাউন্ডার। সেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোটে 4 ওভার বোলিং করেন। সাকিব আশাবাদী তার বোলিংয়ে কোনো ধরনের ত্রুটি পাওয়া যাবে না। গেল সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। ম্যাচটি তার দল হারলেও 63 ওভার বোলিং করে 9 উইকেট তুলে নেন সাকিব। তবে 2 ফিল্ড আম্পায়ার সাকিবের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন, যার কারণে পরবর্তীতে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করতে বলে ECB। সেই পরীক্ষায় কোনো সমস্যা দেখা না দিলে ইংল্যান্ডে যে কোনো লেভেলের ক্রিকেট খেলতে আর কোনো বাধা থাকবে না সাকিবের। আগামী সপ্তাহেই জানা যাবে পরীক্ষার ফলাফল। জয় দিয়ে ফেডারেশন কাপের নতুন মৌসুম শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে 1-0 গোলে। তবে ময়মনসিংহে দিনের আরেক ম্যাচে শেষ হয়েছে অমীমাংসিতভাবে। বাংলাদেশ পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করে ফর্টিস FC। নিপর্যাপ্ত মাঠ যা আছে তার অবস্থা নিয়ে নানা অভিযোগ। এই বিতর্ক সঙ্গী করেই মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপের নতুন মৌসুম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শুরুটা করেছে দারুণ। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। এ মাঠে প্রথমে খেলতেই চায়নি কিংস, তবে ব্রাদার্স ভেন্যু পরিবর্তনে রাজি না হয় এখানে খেলতে হয় দুদলকে। কদিন আগেই ভেন্যু থেকে তোলা হয় ক্রিকেটের পিচ, স্টেডিয়ামের অবস্থাও যাচ্ছে তাই, যার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। ম্যাচের শুরু থেকেই বেশ বেগ পোহাতে হয় দু দলের ফুটবলারদের। পর্যাপ্ত ঘাস না থাকা মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শুরু থেকেই খেলেছে বেশ সাবধানীভাবে। যদিও পরিসংখ্যান অনুযায়ী ব্রাদার্স কখনো পাত্তাই পায়নি বসুন্ধরা কিংসের সামনে। তবে জাতীয় দলের বেশ কিছু ফুটবলার দলে ভিড়িয়ে আগের চেয়ে বেশ শক্তিশালী হয়েছে ক্লাবটি। প্রথমার্ধে বেশ ভালোই প্রতিরোধ গড়ে তোলে তারা, যদিও শুরুর দিকে মিগুয়েল ফেরেইরার গোল বাতিল হয় অফসাইডে।
মাঠের সঙ্গে মানিয়ে নিয়ে দ্বিতীয়ার্ধে আরও ভয়ানক হয়ে ওঠে বসুন্ধরা কিংস। শুরু করে একের পর এক আক্রমণ। বেশ কিছু ভালো সেভ দিয়েছেন ব্রাদার্স গোলরক্ষক আশরাফুল রানা। ৬৯ মিনিটে আর ভুল করেনি বসুন্ধরা কিংস। মিগুয়েলের ক্রস থেকে দারুণ হেডে দলকে লিড এনে দেন তপু বর্মন। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। তারাও করে একাধিক আক্রমণ, তবে কিংসের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। শেষমেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের উদ্বোধনী দিনের আরেক ম্যাচে কুমিল্লার রফিক উদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামে ফর্টিস এফসি। তুলনামূলক ভালো মাঠে দুদলের লড়াইটাও হয় সমানে সমান। যদিও প্রথমার্ধে দুদলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও হয়নি প্রত্যাশা পূরণ। দ্বিতীয়ার্ধের খেলাতেও চলে আক্রমণ পাল্টা আক্রমণ, তবে সম্ভাবনা জাগিয়েও জালের দেখা পায়নি কোনো দল। গোলশূন্যতেই শেষ হয় ম্যাচ। মাঠটা ভালো ছিল বলেই দুই দল খুব ভালো ফুটবল খেলেছে। খুব ভালো ইন্টেন্সিটি একটা ম্যাচ ছিল। যদিও ফর্টিজের জন্য ব্যাড লাকি বলবো, দুইটা বল পোস্টে লাগছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম, জয়ের মতোই খেলছি, জয় পাওয়ার মতোই খেলছি, বাট শেষ পর্যন্ত আসলে ভাগ্য সহায় হয়নি বলে আমরা জিততে পারিনি। লোকাল প্লেয়ারদেরকে উজ্জীবিত করছি যে ম্যাচটা ভালো খেলার জন্য, এবং দে আর ইনসাইড দ্য ফিল্ড, দে আর গোয়িং টু বি হার্ড ফুটবল। এই জন্যই তারা ভালো খেলার চেষ্টা করছে এবং নেক্সট ম্যাচ। পিটার বাটলারের সঙ্গে চলতি মাসে চুক্তির মেয়াদ শেষ হলেও নবায়ন না করেই তাকে ছুটিতে পাঠাচ্ছে বাফুফে। ৭ ডিসেম্বর নারী দলের সংবর্ধনা শেষে ইংল্যান্ড পাড়ি জমাবেন সাবজয়ী এই কোচ। আবারও বাংলাদেশে ফিরবেন কিনা বিষয়টি নিশ্চিত না হলেও বাটলারের বিশ্বাস নতুন চুক্তির পথে হাঁটবে বাফুফে। এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার অধীনেই শুরু হয়েছে অনূর্ধ্ব ২০ নারী সাফের প্রস্তুতি। তবে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শেষ পিটার বাটলার অধ্যায়? এমন প্রশ্ন চাইলেই তোলা যায়, কারণ ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ। সেটা নবায়ন না করেই তাকে ছুটি দিচ্ছে বাফুফে। কক্সবাজারে ৭ ডিসেম্বর নারী দলের সংবর্ধনার পরদিনই ইংল্যান্ডের বিমান ধরার কথা ব্রিটিশ কোচের। বাংলাদেশকে সাফ শিরোপা উপহার দেওয়ার পরও যেন মন ভরাতে পারেননি পিটার বাটলার। গুঞ্জন আছে নারী ফুটবলারদের একটা অংশ তাকে চায় না, কিন্তু কেন চান না সেই বিষয় সামনে আনেননি কেউ। যদিও বাফুফের অনেক কর্মকর্তা পিটারের বিষয়ে ইতিবাচক অবস্থানে। ব্রিটিশ কোচ এটা নিজেও জানেন। আমি জানি না আমার ভবিষ্যৎ কি, কারণ আমার সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি বাফুফের। তবে ফেডারেশনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা আমার বিষয়ে ইতিবাচক। সত্যি বলতে আমারও এখানে কাজ করার আগ্রহ আছে। এখন দেখা যাক কি হয়। আমি আসছে সপ্তাহে ছুটিতে যাব, খুব সম্ভবত সেটা ফুটবলারদের সংবর্ধনার পর। সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য আমি সম্মানিত বোধ করছি। এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দায়িত্বে অবহেলা নেই পিটার বাটলারের। অনূর্ধ্ব ২০ দল নিয়ে কাজ শুরু করেছেন ইংলিশ কোচ। ঘরের মাঠে এবারও নারীদের জুনিয়র সাফ, এখানেও আছে শিরোপা ধরে রাখার সমীকরণ। চ্যালেঞ্জিং হলেও তা উপভোগ করছেন পিটার বাটলার। কোচিং পেশাটাই এমন, সবসময় আপনাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। কোনো সফলতাই এখানে শেষ কথা নয়। আমি ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন করেছি, এটা এখন অতীত। আমি যদি সেটা ধরে বসে থাকি তাহলে ভুল হবে। আমাকে সবসময় সামনের বিষয়গুলো নিয়ে পরিকল্পনা সাজাতে হয়, তাই করছি। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব ২০ সাফ খেলবে মেয়েরা, ওদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হলো। আমি জানি না সে পর্যন্ত থাকবো কিনা, তবে এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। আমার বিশ্বাস ওরা ভালো কিছু করবে। এলিট একাডেমি কোচ হিসেবে বাংলাদেশ অধ্যায় শুরু করেন পিটার। মারুফুল হক চলে যাবার পর গেল সাফ চ্যাম্পিয়নশিপে তাকে নারী দলের হেড কোচ করে বাফুফে। সফল এই কোচের বাফুফে ভবিষ্যৎ এখন সত্যি সংশয়ের। ফেডারেশনের একটি সূত্র বলছে নারী ফুটবলারদের বড় একটি অংশ আপত্তি জানিয়েছে তার চুক্তি নবায়ন নিয়ে। তবে পিটারকে ধোঁয়াশায় না রেখে ২-১ সপ্তাহের মধ্যেই বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফপ্রো, যেখানে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ইউরোপের বাইরের লিগে খেলা শুধু এ দুজনই আছেন সংক্ষিপ্ত তালিকায়। তবে অবাক করার বিষয়, এখানেও উপেক্ষিত আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্তিনেজ। ইপিএল, লা লিগা, ফ্রেঞ্চ লিগ ও বুন্দেসলিগার ক্লাবের খেলোয়াড় থাকলেও ২৬ জনের প্রাথমিক তালিকায় নেই ইতালির কোনো ক্লাবে খেলা ফুটবলার। আগামী সোমবার ঘোষণা করা হবে বিশ্বের সেরা একাদশ।
একজনের বয়স ৩৯, আরেকজনের ৩৭। ইউরোপের লিগ ছেড়ে খেলছেন দুই ভিন্ন মহাদেশের ঘরোয়া লিগে। তারপরও প্রতিনিয়ত শিরোনামে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। নিজেদের সেরাটা পেছনে ফেলে আসলেও এখনও তারা বিবেচিত হন সেরাদের কাতারে। ফিফপ্রোর বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় এই দুই মহাতারকার নাম আরও একবার সেটাই প্রমাণ করল। 2005 সাল থেকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্রফেশনাল ফুটবলার্স বছরের সেরা একাদশ দিয়ে আসছে, যেখানে সর্বোচ্চ 17 বার নাম ছিল লিওনেল মেসির। ক্রিস্টিয়ানো রোনালদো 15 বার জায়গা পেয়েছেন এই দলে। ক্যারিয়ারের শেষ দিকে এসেও দুজনই গোল করেই চলেছেন। পারফরমেন্স দিয়েই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই তারকা ফুটবলার। তালিকায় আছে মোট 26 ফুটবলারের নাম। তবে ব্যালন ডিওর কিংবা ফিফা বেস্টের মতো ফিফপ্রো নিজেদের বিতর্কের বাইরে রাখতে পারেনি। ইপিএল, লা লিগা, ফ্রেঞ্চ লিগ ও বুন্দেসলিগার ক্লাবের ফুটবলার থাকলেও নেই কোনো ইতালিয়ান ক্লাবের খেলোয়াড়। সবচেয়ে অবাক করার বিষয়, গেল মৌসুমে ইন্টার মিলানকে সিরিয়া এবং আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো লাউতারো মার্তিনেজের জায়গা হয়নি 26 জনের তালিকায়, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনাও। তবে এক লাউতারো ছাড়া প্রত্যাশিতভাবে বাকি সবাই আছেন 26 জনের লিস্টে। গোলরক্ষকের তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির এডারসন, টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডিওরে ইয়াসিন ট্রফি জেতা এমিলিয়ানো মার্টিনেজ এবং বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়ার। ডিফেন্ডারের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল, অ্যান্তোনিও রুডিগার এবং ম্যানচেস্টার সিটি থেকে আছেন রুবেন ডিয়াজ ও কাইল ওয়াকার। এছাড়া বাকিরা হলেন ভ্যান ডাইক, সালিবা এবং ফ্রিম্পং। বর্ষসেরা একাদশে মিডফিল্ডারের তালিকায় রিয়াল মাদ্রিদের জয়কার 1-2 নয়। মাদ্রিদিস্তার 4 ফুটবলার আছেন এই তালিকায়। এর বাইরেও নাম আছে বিতর্কিত ব্যালন ডিওর জয়ী রদ্রির নামও। এছাড়া ডি ব্রুইনা, ফিল ফোডেন ও জামাল মুসিয়ালাও জায়গা পেয়েছেন তালিকায়। ফরওয়ার্ডদের মধ্যে লাউতারো ছাড়া সবগুলো নামই প্রত্যাশিত। বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল এখানেও নজর কেড়েছেন। কোনো শিরোপা না জিতলেও গেল মৌসুমটা চেলসির হয়ে দারুণ কাটিয়েছেন কোল পালমার। এবার পেলেন তার পুরস্কার। 2023-এর 21 আগস্ট থেকে এবছরের 14 জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় নিয়েই করা হয়েছে এই তালিকা। 70টি দেশের 21,000-এর বেশি ফুটবলারের ভোটে নির্বাচিত হবে সেরা একাদশ। ফিফপ্রোর ডিজিটাল প্ল্যাটফর্ম। ইন্টার মায়ামিতে এক হলেন মেসি ও হাবিয়ের মাসচেরানো। ফ্লোরিডার ক্লাবটিতে শুরু হলো তার নতুন অধ্যায়। প্রথমবারের মতো কোনো ক্লাবের দায়িত্ব নিলেন আর্জেন্টিনার সাবেক এই তারকা ফুটবলার। 40 বছর বয়সী আলবিসেলেস্তেদের যুব দলের হয়ে এই কোচকে নিয়ে আশাবাদী ক্লাবটির কো-ওনার হোর্হে মার্স। মাসচেরানোর অধীনে নতুন বছরে আরও সাফল্য পাবে ইন্টার মায়ামি, প্রত্যাশা তার। ধীর পায়ে ইন্টার মায়ামিতে হাভিয়ের মাসচেরানো। কথায় আছে পথ পথিকেরই সৃষ্টি, তবে মাসচেরানোর এ যাত্রায় হয়েছে উল্টোটা। এ পথ তিনি নিজে নন, বরং তৈরি করে দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি। বার্সেলোনা, আর্জেন্টিনা ছাড়াও 2008 সালের বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক সহ দুজন মিলে জয় করেছেন 292 ম্যাচ। মেসি মাসচেরানোর বোঝাপড়াটাও দীর্ঘদিনের, আর সেটাই সহজ করে দিয়েছে ইন্টার মায়ামিতে মাসচেরানোর এর নতুন অধ্যায়ে। তাতা মার্তিনোর বিদায়ের পর কোচের দৌড়ে এগিয়েছিলেন বার্সেলোনার দুই কিংবদন্তি জাভি হার্নান্দেজ ও হাভিয়ের মাসচেরানো। এখন পর্যন্ত কোনো ক্লাবের কোচের পদে কাজ করার অভিজ্ঞতা নেই মাসচেরানোর, শুধু আর্জেন্টিনা যুব দলের কোচ হিসেবেই কাজ করেছেন তিনি। তবে ইন্টার মায়ামিতে যে আছেন একজন লিওনেল মেসি, তার কথা ফেলার সাধ্যকার। অভিজ্ঞতায় এগিয়ে থেকেও তাই মাসচেরানোর কাছে পিছিয়ে পড়েন জাভি। মেসির চাওয়াতেই আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলারকে কোচ করে মায়ামি। দেরিতে হলেও বিষয়টা স্বীকার করে নিলেন ক্লাবের কো-ওনার হোর্হে মাস। মাসচেরানোর হাত ধরে আরও সাফল্য পাবে মায়ামি, এমনটাই আশা তার। যে কোনো বিষয়ে মেসির সঙ্গে আলোচনা করতে পছন্দ করি আমি। সে আমায় সরাসরি কিছু না বললেও আমরা বুঝতে পেরেছিলাম সে কি চায়, তাই সেটাই বাস্তবায়নের সিদ্ধান্ত নেই। কারণ মেসি কখনোই দলের খারাপ চায় না। মাসচেরানোর হাত ধরে আরও এগিয়ে যাবে মায়ামি, এটাই আশা আমাদের। দ্য লিটল বস হিসেবে পরিচিত মাসচেরানো রিভার প্লেট, করিন্থিয়ান্স, লিভারপুল ও বার্সেলোনায় খেলেছেন। জর্ডি আলবা, সার্জি বুস্কেটস ও লুইস সুয়ারেজকে নিয়ে এরই মধ্যে ক্লাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে ফেলেছেন মেসি। নতুন করে সেখানে যোগ হলো মাসচেরানোর নাম। প্রিয় সতীর্থের সঙ্গে মিলে ক্লাবকে আরও সাফল্য উপহার দেবেন মেসি, এমনটাই চান সমর্থকরা। 2027 সাল পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তি হয়েছে 40 বছর বয়সী মাসচেরানোর। 34 ম্যাচে 74 পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতলেও মেজর লিগ
সকারে হতাশ করেছে মায়ামি। গত মাসেই MLS কাপের প্লে অফ থেকে ওপেনার কালাম সিদ্দিকী এলেন ব্যক্তিগত সেঞ্চুরি এবং বাংলাদেশ হাঁটছিল জয়ের পথে, কিন্তু পা বিছিয়ে রিভার সুইপ খেলতে গিয়ে উভয় সম্ভাবনায় মাটি করেছেন এই ওপেনার। এরপরই শ্রীলঙ্কান যুবাদের বিপক্ষে নিশ্চিত জয় ছাপিয়ে শঙ্কার মুখে পড়ে বাংলাদেশ। দুর্ভাগ্যজনক 4 রান আউটে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি, ফলে তীরে গিয়েও তড়ি ভেড়ানো হয়নি বাংলাদেশের। লঙ্কানরা গ্রুপ পর্বের শেষ ম্যাচটি 7 রানে জিতে নিয়েছে। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা 49.2 ওভারে 228 রান তুলতেই সব উইকেট হারায়। বিমাত দিনসারার ব্যক্তিগত সেঞ্চুরিতে সেই চ্যালেঞ্জিং পুঁজি এসেছে। 106 রান করেছেন তিনি। লঙ্কান যুবাদের দেওয়া লক্ষ্য তারায় বাংলাদেশ 221 রানেই অল আউট হয়েছে। যদিও প্রথম 2 ম্যাচ জেতায় যুব এশিয়া কাপের সেমিফাইনালে যেতে বাধা নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে। 229 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 2 ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় টাইগাররা। এরপর কামাল সিদ্দিকী ও জাওয়াত আবরারের উদ্বোধনী জুটি ভাঙে 52 রানে। ব্যক্তিগত 24 রানে জাওয়াদের বিদায় নেন রান আউট হয়ে। পুরো ম্যাচে বাংলাদেশের বড় আক্ষেপও সম্ভবত এটাই থাকবে।